নমস্কার বন্ধুরা, টার্গেট সাফল্যের তরফ থেকে আরেকটি ট্রান্সলেশনের প্রোগ্রাম নিয়ে এসেছি। আপনারা পুরো প্রোগ্রামটি দেখবেন, আর যদি প্রোগ্রামটি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর তার সাথে আপনাদের যা অ্যাডভাইস, যা মতামত আছে তা অবশ্যই কমেন্ট বক্সে দেবেন। আজকের অনুচ্ছেদটি নারায়ণ গঙ্গোপাধ্যায়ের একটি জানলা খুলতে গল্প থেকে নেওয়া হয়েছে। প্রথমে আমরা পুরো অনুচ্ছেদটি পড়ে নিই। ঘনশ্যাম জবরদস্ত কৃপণ, স্ত্রী নেই, খুব সম্ভব কিপটেমির জ্বালায় সে বেচারা না খেয়ে মরেছে। একটা মাত্র জোয়ান ছেলে, সে বাড়ি ছেড়ে পালিয়ে যোগ দিয়েছে মিলিটারিতে। সেজন্য ঘনশ্যামের কোনো দুঃখ নেই, অনেক খরচা বেঁচে গেছে, স্বস্তির নিঃশ্বাস ফেলেছে সে। বাড়িতে একা, কর্মচারী বলতে আছে একজন মাত্র জলধর জানা, কিন্তু সে থাকে মাইল দেড়েক দূরে। বেলা 10টা নাগাদ দোকানে আসবে, তার মানে আরো 3 ঘন্টা ঘনশ্যামকে একা থাকতে হবে, এবং 3 ঘন্টা ধরে জানলাটাকে কিছুতেই বন্ধ রাখা যায় না। তো প্রথমে অনুচ্ছেদটিকে আমরা ছোট ছোট সেন্টেন্সে ভাগ করে নিই। প্রথম বাক্যটি কি আছে? ঘনশ্যাম জবরদস্ত কৃপণ। প্রথমে বলে নেওয়া যাক যে এটি হবে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে। কৃপণ, কৃপণের ইংলিশ কি? স্টেঞ্জি হতে পারে, মাইজার হতে পারে। ক্লোজ ফিস্টেড ম্যান, এটা একটা ইডিয়ামস, এটাও কিন্তু কৃপণকে বোঝায়। তবে এক্ষেত্রে আমরা সব থেকে প্রচলিত স্টিঞ্জিটাই ব্যবহার করব। তাহলে সেন্টেন্সটা কিভাবে লিখবো আমরা? সিম্পল, ঘনশ্যাম ইজ ভেরি স্টিঞ্জি। পরের বাক্যটি, স্ত্রী নেই। স্ত্রী নেই আমরা দেখতে পাবো আরো, মানে যখন আরো বাক্যগুলো দেখতে পাবো, স্ত্রী নেই মানে হচ্ছে এই না যে স্ত্রী তার চলে গেছে, স্ত্রী মারা গেছেন। তো আমরা এখানে হিজ ওয়াইফও ব্যবহার করতে পারি, হিজ স্পাউসও ব্যবহার করতে পারি। লিখতে পারি কি হিজ ওয়াইফ বা হিজ স্পাউস ইজ নো মোর। ইজ নো মোর, কেউ যদি মারা যায় তাহলে সেক্ষেত্রে আমরা ব্যবহার করতে পারি, মানে সে বেঁচে নেই। পরের বাক্যটি কি আছে? খুব সম্ভব কিপটেমির জ্বালায় সে বেচারা না খেয়ে মরেছে। না খাওয়া বা অনাহারে থাকা, ক্ষুধার্ত, এরকম ক্ষেত্রে আমরা কি ব্যবহার করতে পারি? স্টারভেশন। না খেয়ে মারা যাওয়া, ডাই অফ স্টারভেশন। ডাই অফ ব্যবহার হয় যখন কোনো কিছুর কারণে যদি কেউ মারা যাচ্ছে। তো এখানে কারণটা হচ্ছে ক্ষুধা বা না খাওয়া, তো ডাই অফ স্টারভেশন। কিপটেমি, স্টিঞ্জিনেস। মরেছে, না খেয়ে মরেছে, তো এখানে ভার্বে ক্রিয়ার সঙ্গে যদি ইয়াচে থাকে তাহলে জেনারেলি আমরা জানি প্রেজেন্ট পারফেক্ট হবে। তো আমরা একদম আক্ষরিকভাবে যদি করে দিই, শি হ্যাজ পসিবলি ডায়েড অফ স্টারভেশন অ্যাজ এ রেজাল্ট অফ হিজ স্টিঞ্জিনেস। তবে এক্ষেত্রে যে কর্মটি হয়েছে সে কর্মটি অতীতে হয়ে গিয়েছে, তার ফল থেকে গেছে। তো কেউ যদি লিখে শি পসিবলি ডায়েড অফ স্টারভেশন অ্যাজ এ রেজাল্ট অফ হিজ স্টিঞ্জিনেস, মানে পাস্ট ইনডিফিনিট টেন্সকেও যদি ব্যবহার করে লেখা যায়, লেখে কেউ, তাহলে এমন না যে সেটা ভুল হবে। একটা কথা বলে নেওয়া যাক যে এমন কিছু ক্ষেত্র থাকে যেখানে সময়কে বিন্যাস, কারণ টেন্সটা সময় অনুসারে হয়, সময়কে বিন্যাস দেখাতে গিয়ে অনেক সময় দেখা যায়, বিশেষ করে পারফেক্ট মানে প্রেজেন্ট পারফেক্টের সঙ্গে এই সমস্যাটা হয় পাস্ট ইনডিফিনিট টেন্সের। আমরা খেয়ে মরেছি, সেক্ষেত্রে প্রেজেন্ট পারফেক্ট একদম সঠিক, কোনো অসুবিধা নেই। কিন্তু অতীতের কোনো ঘটনা অতীত হয়ে গেছে, আমরা পাস্ট প্রেজেন্ট পারফেক্ট কোথায় ব্যবহার করি? যে কোনো একটা ঘটনা অতীত হয়ে গেছে কিন্তু তার রেজাল্ট এখনো থেকে গেছে, সেই দিক দিয়ে তাকালে এখানে প্রেজেন্ট পারফেক্ট পাস্ট ইনডিফিনিটের চেয়ে বেটার হবে, যেহেতু আমরা পুরো ট্রান্সলেশনটাই প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে করব। তো
এবারে যদি আমরা সেন্টেন্সটাকে একটু সামান্য পরিবর্তন করে দিই, যেমন পসিবলির জায়গায় আমরা কনসিভেবলি ব্যবহার করতে পারি। ডায়েড অফ এর সঙ্গে পাস্ট অন অফ যদি ব্যবহার করা যায়, ডায়েড অফ এর জায়গায় কোনো পরিবর্তন সেরকম প্রবলেম হবে না। সেন্টেন্সটা আমরা এইভাবেও যদি লিখি, শি হ্যাজ কনসিভেবলি পাস্ট অন অফ স্টারভেশন বিকজ অফ হিজ মাইজারলিনেস, যেখানে আমরা দেখা যাক অ্যাজ এ রেজাল্ট অফ, মানে এর ফলে, কোনো একটি ফলে আমরা অ্যাজ এ রেজাল্ট কথাটি ব্যবহার করতে পারি। বিকজ অফ মানে হচ্ছে কারণে, দুটোর মধ্যে খুব ফারাক হয় না, দুটো ইডিয়ামসের মধ্যে অ্যাজ এ রেজাল্ট বা বিকজ অফ এর মধ্যে খুব ফারাক হয় না। তো সেক্ষেত্রে দুটো সেন্টেন্সই ঠিক আছে। পরের সেন্টেন্সটি কি আছে? একটা মাত্র জোয়ান ছেলে, সে বাড়ি ছেড়ে পালিয়ে যোগ দিয়েছে মিলিটারিতে। বাড়ি ছেড়ে পালানো, সেক্ষেত্রে পালানো ইংলিশে আমরা এসকেপ দিতে পারি বা ফ্লি দিতে পারি। এখানে ফ্লি বেটার ইউজ। এসকেপ সাধারণত কোনো কিছু থেকে বাঁচার জন্য আমরা এসকেপকে ব্যবহার করে থাকি। তো ফ্লি ফ্রম হাউস ইয়া ফ্লি ফ্রম হিজ হোম, বাড়ি ছেড়ে পালানো। একটা মাত্র, সোল, একমাত্র সোল বা অনলি ব্যবহার হয় এখানে, সোল, একমাত্র জোয়ান ছেলে, সোল ইয়াং সান। তো সেন্টেন্সটা প্রেজেন্ট পারফেক্ট টেন্সে আমাদের লিখতে হবে। তো প্রেজেন্ট পারফেক্ট টেন্সে হলে সেন্টেন্সটা তৈরি হবে, হিজ সোল ইয়াং সান হ্যাজ ফ্লেড ফ্রম হিজ হোম অ্যান্ড জয়েন্ড মিলিটারি। এটা কম্পাউন্ড সেন্টেন্স করা হয়েছে, অ্যান্ড দিয়ে দুটো সেন্টেন্স যোগ আছে। হিজ সোল ইয়াং সান হ্যাজ ফ্লেড, আবার হিজ সোল ইয়াং সান হ্যাজ জয়েন্ড মিলিটারি। দুবার এখানে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের ব্যবহার করা হয়েছে। সেজন্য ঘনশ্যামের কোনো দুঃখ নেই। পরবর্তী বাক্যটি কি আছে? সেজন্য ঘনশ্যামের কোনো দুঃখ নেই। আচ্ছা, সেন্টেন্স দেখে বোঝা যাচ্ছে যে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে হবে, কিন্তু এই দুঃখের ইংলিশ কি? দুঃখের জেনারেলি ইংলিশ আমরা কি বলি? সরো, স্যাড। তো কিন্তু এখানে দুঃখটা যদি বলা যায়, তা দুঃখটা হচ্ছে আক্ষেপ, চলে যে গেছে তার জন্য তার কোনো আক্ষেপ নেই, ছেলে চলে গেছে, ঠিক আছে, কিপটে মানুষ, তার টাকা বেঁচে যাবে। তো আক্ষেপের ক্ষেত্রে স্যাড বা সরো ঠিক সঠিক আক্ষরিক অর্থ তো ঠিকই আছে, দুঃখ হয়ে যাবে, কিন্তু যে দুঃখটা আক্ষেপের সঙ্গে জড়িত সেখানে ভালো যে শব্দটির ব্যবহার হবে সেটা হচ্ছে গ্রিফ, GRIEF, গ্রিফ। তাহলে সেন্টেন্সটি কি হবে? নেগেটিভ সেন্টেন্স, ঘনশ্যাম ডাজ নট হ্যাভ এনি গ্রিফ ফর দ্যাট। দ্যাট মানে ছেলে চলে যাওয়ার ঘটনাটি। চলে আসি পরের সেন্টেন্স, অনেক খরচা বেঁচে গেছে। খরচা ইংলিশ এক্সপেন্স, অনেক খরচা, লট অফ এক্সপেন্সেস। বেঁচে গেছে, এখানে বেঁচে যাওয়া মানে এখানে বেঁচে যাওয়ার ক্ষেত্রে সেভ ব্যবহার হবে। সেন্টেন্সটা কি লিখবো আমরা? এ লট অফ এক্সপেন্সেস হ্যাজ বিন সেভড। এই সেন্টেন্সটি করা হয়েছে প্রেজেন্ট পারফেক্ট টেন্সে, কিন্তু তার সাথে যেটা করা হয়েছে সেটা প্যাসিভ ভয়েস। তো প্যাসিভ ভয়েস প্রেজেন্ট পারফেক্টের যে রূপটি হয়, ফার্স্টে হচ্ছে অবজেক্ট, তারপরে থাকে হ্যাজ বা হ্যাভ, তারপরে বিন, তারপরে থার্ড ফর্ম অফ দ্য ভার্ব। তো সেরকম ভাবেই প্রথমে অবজেক্টে লট অফ এক্সপেন্সেস, তারপরে হ্যাজ করা হয়েছে, তারপরে বিন হয়েছে, তারপরে সেভড। কেউ যদি এই সেন্টেন্সটিতে রিডিউস ব্যবহার করে, মানে খরচা কম হয়ে গেছে, তো কম হওয়াকে আমরা রিডিউস বলতে পারি, বা কাটেল যদি ব্যবহার করা হয়, খরচা সংক্ষিপ্ত হয়ে গেছে। আর লট অফ এক্সপেন্সেস হ্যাজ বিন কাটেলড। রিডিউস অতটা যথোপযুক্ত হবে না, কিন্তু কাটেল ঠিক আছে, খারাপ নয়। সেভড একদম পারফেক্ট, কাটেল করলে খারাপ হবে না, কারণ কেউ চলে গেছে তাই তার খরচাটা কমে গেছে। তো সেক্ষেত্রে কাটেল বা সেভড এখানে বেটার ইউজ। চলে আসি পরের সেন্টেন্সে, স্বস্তির নিঃশ্বাস ফেলেছে সে। স্বস্তির নিঃশ্বাস, নিঃশ্বাস ফেলাকে আমরা কি বলি? ব্রিথ। আ সাই অফ রিলিফ, শ্বাস প্রশ্বাস নেওয়া ব্রিথ, আর নিঃশ্বাস, স্বস্তির নিঃশ্বাসকে আমরা বলবো সাই অফ রিলিফ।
স্বস্তির নিঃশ্বাস ফেলেছে তা সেক্ষেত্রে প্রেজেন্ট পারফেক্ট। তাহলে সেন্টেন্সটা আমরা লিখতে পারি হি হ্যাজ ব্রিথড আ সাই অফ রিলিফ। পরের সেন্টেন্সটি কি আছে? বাড়িতে একা। একা ইংলিশ অ্যালোন, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, সিম্পলি লিখে দেওয়া যায় হি ইজ অ্যালোন অ্যাট হোম। কিন্তু সেন্টেন্সটিকে যদি ভাব অনুসারে আগের যে সেন্টেন্সগুলো আমরা করেছি সেই অনুসারে, মানে সবাই চলে গেছে, স্ত্রী মারা গেছে, ছেলে বাড়ি থেকে চলে গেছে, তাহলে সেক্ষেত্রে অ্যাকচুয়ালি ইনি পরিত্যক্ত সবার দ্বারা, সত্যি কথা বলতে গেলে। তো এটা যদি লেখা যায় হি ইজ লেফট অ্যালোন অ্যাট হোম, তাহলে কোনো অসুবিধা নেই, কোনো ভুল হবে না। তার স্ত্রীও মারা গেছে, তার ছেলে ছেড়ে চলে গেছে, তিনি অ্যাকচুয়ালি লেফট অ্যালোন, ইনি একাকী পরিত্যক্ত ইনি বাড়িতে। কারণ সেক্ষেত্রে আগের এবং পরের বাক্যগুলির সঙ্গে এর অর্থটা অনেক বেশি রিলেটেড হবে, অনেক বেশি বেটার হবে। কর্মচারী বলতে আছে একজন মাত্র, জলধর জানা। কর্মচারী এমপ্লয়ি হতে পারে বা ওয়ার্কার হতে পারে। সেন্টেন্সটিতে কোনো সাবজেক্ট নেই, তো সাবজেক্ট হিসেবে কি ব্যবহার হবে? দেয়ার। তো এখানে আমরা সেন্টেন্সটা কিভাবে লিখবো? দেয়ার ইজ অনলি ওয়ান এমপ্লয়ি, জলধর জানা। কেউ যদি লেখে দেয়ার ইজ জাস্ট আ সিঙ্গেল ওয়ার্কার জলধর জানা, তাতেও কোনো এমন না যে ভুল হবে, সেন্টেন্স ঠিকঠাক প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে করা হবে, টেন্সের দিক দিয়েও ঠিক আছে, স্ট্রাকচারও কোনো প্রবলেম নেই, তবে এমপ্লয়িটা ওয়ার্কারের থেকে এখানে বেটার হবে। পরের সেন্টেন্স, কিন্তু সে থাকে মাইল দেড়েক দূরে। মাইল দেড় ইংলিশে আমরা কি বলি? আ মাইল অ্যান্ড এ হাফ অ্যাওয়ে, এ মাইল অ্যান্ড এ হাফ। তো আমরা সেন্টেন্সটা কি লিখবো? প্রেজেন্ট ইনডিফিনিট, বাট হি লিভস আ মাইল অ্যান্ড এ হাফ অ্যাওয়ে। দূরে ইংলিশ অ্যাওয়ে। পরের বাক্যটি, বেলা 10টা নাগাদ দোকানে আসবে। দোকান ইংলিশ স্টোর। এখানে কাম হতে পারে আসা, বা রিচও হতে পারে। যদি আমরা কাম দিয়ে করি, ফিউচার ইনডিফিনিট টেন্স, হি উইল কাম টু দি স্টোর অ্যাট 10 o'clock in the morning। বেলা, প্রথম কথা 10টা, বেলা বলতে আসলে সেভাবে দেখতে গেলে আফটারনুনকে বোঝায়, কিন্তু 10টা কখনো সকাল 10টা আফটারনুন হয় না, 12টার আগে কখনো আফটারনুন হয় না, 12টার আগে অবধি গুড মর্নিংই বলা হয়, আর 12টার পরে আমরা জেনারেলি গুড আফটারনুন, আরো একটু গুড আফটারনুন জিনিসটা সাধারণ বিষয়, একটু পরে সেটা গুড ইভিনিং এ পরিণত হয়। তো যাই হোক, সেক্ষেত্রে 10টাকে আমরা মর্নিং বলবো। আর যদি কেউ তার না লেখে, যদি এইভাবে লেখে হি উইল কাম টু দ্য স্টোর অ্যাট 10 AM, তাও ঠিক আছে। রিচ যদি লেখা যায় হি উইল রিচ দ্য স্টোর, তাহলে কোনো কিন্তু প্রিপোজিশন হবে না। আমি আরো একবার ট্রান্সলেশন করার ক্ষেত্রে বলেছিলাম যে রিচ যদি ব্যবহার হয়, রিচের পরে কোনো প্রিপোজিশন ব্যবহার হয় না। হি উইল রিচ দ্য স্টোর অ্যাট 10 AM, কোনো প্রবলেম নেই, সেন্টেন্স ঠিক থাকবে। পরের সেন্টেন্সটি কি আছে? তার মানে আরও 3 ঘন্টা ঘনশ্যামকে একা থাকতে হবে। একা থাকতে হবে, তো সেক্ষেত্রে এটা ফিউচার ইনডিফিনিট টেন্স হবে আছে। আচ্ছা, করতে হবে, থাকতে হবে, বলতে হবে, এই সমস্ত ক্ষেত্রে আমরা উইল হ্যাভ টু ব্যবহার করি। একা থাকা ইংলিশ কি? স্টে অ্যালন। তার মানে, এই তার মানের দ্যাট মিনস হতে পারে, দ্যাট ইমপ্লাইজ হতে পারে। তো আমরা কিভাবে সেন্টেন্সটিকে লিখব? দ্যাট মিনস ঘনশ্যাম উইল হ্যাভ টু স্টে অ্যালন ফর অ্যানাদার 3 hours। আমরা একটু ধরা যাক সেন্টেন্সটিকে যদি একটু চেঞ্জ করে দিই, একটু সামান্য পরিবর্তন করে নেওয়া যাক সেন্টেন্সটিকে, আমরা দ্যাট মিনস না করে দ্যাট ইমপ্লাইজ করি।
আর হ্যাভ টু স্টেকে রিমেন অ্যালোন করে দিই, তো সেক্ষেত্রে সেন্টেন্সটি দাঁড়াবে দ্যাট ইমপ্লয়েজ ঘনশ্যাম শুড রিমেন দ্যাট ইমপ্লয়েজ ঘনশ্যাম উইল হ্যাভ টু রিমেন অ্যালোন ফর অ্যান অ্যাডিশনাল 3 hours। অ্যাডিশনাল 3 hours, অ্যানাদার 3 hours, কারণ আরও 3 ঘন্টা ওনাকে একা থাকতে হবে, তো সেক্ষেত্রে অ্যাডিশনাল 3 hours-এর ব্যবহার হলো। বাংলা সেন্টেন্সটি কি আছে, তার মানে আরও 3 ঘন্টা ঘনশ্যামকে একা থাকতে হবে এবং দিয়ে তাহলে আমরা কি বলবো, দ্যাট ইমপ্লয়েজ ঘনশ্যাম উইল হ্যাভ টু রিমেন অ্যালোন ফর অ্যান অ্যাডিশনাল 3 hours অ্যান্ড। একদম শেষ সেন্টেন্সটি কি, 3 ঘন্টা ধরে জানলাটাকে কিছুতেই বন্ধ রাখা যায় না। বন্ধ রাখা, কিপ ক্লোজড বা কিপ শাট। এখানে সেন্টেন্সটি হবে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে, কিন্তু প্যাসিভ ভয়েস হবে। জানলা বন্ধ রাখা, জানলা তো নিচ থেকে বন্ধ হয় না, কেউ বন্ধ রাখে। তাহলে এখানে অবজেক্ট কি আছে, জানলা, দ্য উইন্ডো। can't be or cannot be kept closed for 3 hours। এখানে যদি ক্লোজড এর জায়গায় কেউ শাট লেখে, সেন্টেন্সটা যদি এইভাবে লেখে দ্য উইন্ডো ক্যানট বি কেপ্ট শাট ফর 3 hours, তাহলেও সেন্টেন্সটির ভাবের বা বোধের বা অর্থের কোনো পরিবর্তন হবে না। এখানে প্যাসিভ ভয়েসের দেখুন রুলটি কিন্তু ফলো হয়েছে। আপনাদের সুবিধার্থে বলে দিই যে অবজেক্ট ব্যবহার হয়েছে, ক্যান নট ব্যবহার হয়েছে, তারপরে বি ব্যবহার হয়ে থার্ড ফর্ম অফ দ্য ভার্ব। আমরা যখন ক্যান দিয়ে কোনো সেন্টেন্স যখন ক্যান দিয়ে হয় আর তাকে প্যাসিভ ভয়েস করা হয়, তো ক্যানের পরে যে এখানে স্ট্রাকচারটা হচ্ছে অবজেক্ট প্লাস ক্যান প্লাস বি প্লাস থার্ড ফর্ম অফ দ্য ভার্ব, সেটা কিন্তু ফলো হয়। তাহলে আশা করি সেন্টেন্সের স্ট্রাকচারটা আপনাদের বোধগম্য হয়েছে। তাহলে পুরো ট্রান্সলেশনটা একবার বলে নেওয়া যাক। ঘনশ্যাম is very stingy. His spouse is no more. She has possibly died of starvation as a result of his stinginess. His sole young son has fled from his house and joined military. Ghanshyam does not have any grief for that. A lot of expenses has been saved. He has breathed a sigh of relief. He is left alone at home. There is only one employee, Jaladhar Jana, but he lives a mile and a half away. He will come to the store at 10 o'clock in the morning. That means Ghanshyam will have to stay alone for another 3 hours. The window cannot be kept closed for 3 hours. তাহলে আজকের মতো প্রোগ্রাম এখানেই শেষ হলো। ভালো থাকবেন, নমস্কার।